হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করব। আর আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 বায়োলজির থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় স্পারমাটোজেনেসিস। আর এই স্পারমাটোজেনেসিস পদ্ধতি সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব এই ক্লাসে। অবশ্যই তার সাথে তোমাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে ছায়া ক্লাস 12 জীববিদ্যা টেক্সট বুক এবং ছায়া ক্লাস 12 জীববিদ্যা শিক্ষক, এই বই দুটো। এই দুটো বই সাথে রাখো, সঙ্গে আজকের এই স্মার্ট ক্লাস ফলো করো আর নিজেকে এই স্পারমাটোজেনেসিস সম্পর্কে যাবতীয় তথ্য সম্পর্কে জ্ঞাত হয়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রাখো। চলো আমরা স্পারমাটোজেনেসিস ক্লাসে প্রবেশ করি। অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড নানান পরিবর্তনের মধ্য দিয়ে পরিণত শুক্রাণু বা স্পার্ম বা স্পারমাটোজোয়া সৃষ্টি করে। আর সেই প্রসেসটার নামই হলো অ্যাকচুয়ালি স্পারমিওজেনেসিস, যেটা স্পারমাটোজেনেসিসের দ্বিতীয় পর্যায়। আমরা ইতিপূর্বে প্রথম পর্যায়ে স্পারমাটোসাইটোজেনেসিস সম্পর্কে জেনেছি, ফলে এখন আমরা জানব স্পারমাটোসাইটোজেনেসিস প্রক্রিয়ায় উৎপাদিত স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু সেটা কিভাবে কোন পরিবর্তনের মধ্য দিয়ে একটা পরিণত শুক্রাণু গঠন করছে সেটা জানব। এখন প্রশ্ন হলো, এই যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া ঘটবে কিভাবে? প্রথমে অল মাই ডিয়ার স্টুডেন্টস, মেক ইট ক্লিয়ার, এই স্পারমিওজেনেসিস প্রসেসটা কোনো বিভাজন নয়। বিভাজনের মাধ্যমে আমরা পেয়েছি স্পারমাটিড। আর এই প্রসেসটা অর্থাৎ স্পারমিওজেনেসিস, যেটা কমপ্লিটলি একটা মডিফিকেশন বা পরিবর্তন। কার পরিবর্তন? অপরিণত শুক্রাণু বা স্পারমাটিডের পরিবর্তন। কিসে পরিবর্তিত হয়? একটা শুক্রাণু বা স্পার্মে পরিবর্তিত হয়। এখন প্রশ্ন হলো, এই প্রসেসটা কখন হবে বা কিভাবে হবে, কোথায় হয়? স্পারমিওজেনেসিস প্রসেসটাও কিন্তু ইনসাইড সেমিনিফেরাস টিবিউল ঘটে। সেমিনিফেরাস নালিকার মধ্যে যে ঘটবে, কিভাবে ঘটে দেখো। সেমিনিফেরাস নালিকার মধ্যে রয়েছে সার্টোলি কোষ, আমরা জানি। সেই সার্টোলি কোষ, আমি যদি তোমাদের বলতে চাই সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকার মধ্যে যে লম্বাকৃতির কোষগুলো ছিল সার্টোলি কোষ। এখন এফএসএইচ এর প্রভাবে ওই সার্টোলি কোষগুলো, এফএসএইচ এর প্রভাবে সার্টোলি কোষ উদ্দীপিত হয় এবং সার্টোলি কোষ থেকে একটা স্পেসিফিক প্রোটিন এবিপি, বা আমরা যদি একে বলি অ্যান্ড্রোজেন, দ্যাট ইজ মেনলি টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, বি স্ট্যান্ডস ফর বাইন্ডিং, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এটা সিক্রেট করে। কে সিক্রেট করে? সার্টোলি কোষ সিক্রেট করে। কখন সিক্রেট করে? এফএসএইচ এর প্রভাবে সিক্রেট করে। ফলে এফএসএইচ এর প্রভাবে সার্টোলি কোষ থেকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেট হয়। ওই যে অ্যান্ড্রোজেনকে বাইন্ড করবে যে প্রোটিন, দ্যাট ইজ এবিপি, সেই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন মেন অ্যান্ড্রোজেন, দ্যাট ইজ টেস্টোস্টেরন, তাকে বাইন্ড করে, তাকে আবদ্ধ করে। সো হোয়াট? অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, এই সেমিনিফেরাস নালিকার মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বৃদ্ধি পায়। মেক ইট ক্লিয়ার, ইটস টোটাল কনসেপ্ট। ফলে এবিপি বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন নির্গত হয়। সেই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন টেস্টোস্টেরনকে আবদ্ধ করে এবং সেমিনিফেরাস নালিকার মধ্যে ওই টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। ওই কনসেন্ট্রেশন বৃদ্ধির কারণেই স্পারমিওজেনেসিস প্রসেসটা সম্পন্ন হয়। অর্থাৎ ওই টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলেই অপরিণত শুক্রাণু একটা পরিণত শুক্রাণু গঠনের দিকে এগিয়ে যায়। ক্লিয়ার অর নট? ফলে আমরা ধরে নিলাম অল দিস কন্ডিশনস হ্যাজ বিন ফুলফিলড, সবগুলো শর্ত পূরণ হয়েছে। সার্টোলি কোষ উদ্দীপিত হয়েছে, এবিপি খরিত হয়েছে, টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে এবং টেস্টোস্টেরন ওই পরিবর্তনটা ঘটাতে সক্ষম হতে চলেছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট আর দ্য চেঞ্জেস? কি পরিবর্তন ঘটে? এখানে তোমরা কয়েকটা পর্যায় দেখছো। আমরা যে স্পারমাটিড পেয়েছি এন নাম্বার অফ ক্রোমোজোম সমন্বিত, মোটামুটি সেটা একটা সাধারণ কোষ, এই গোলাকৃতি একটা কোষ দ্বারা দেখিয়েছে। একটা স্বাভাবিক কোষের মধ্যে, প্রাণী কোষে যা থাকবে স্পারমাটিডেও তাই রয়েছে। দেখো অবশ্যই ডেফিনেটলি একটা নিউক্লিয়াস রয়েছে। আমরা দেখছি কিছু গলগি বডি রয়েছে। এগুলো আমি বলছি দিজ অল আর মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি ইফ ইট ইজ অ্যানিম্যাল সেল, দেয়ার মাস্ট বি সেন্ট্রোজোম। ফলে যে লাল রঙের দুটো ডট দেখছো, এই দুটোকে আমরা বলেছি সেন্ট্রোজোম। ফলে একটা সাধারণ প্রাণী কোষের ক্ষেত্রে যা থাকা উচিত
অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড, তার মধ্যে সেই সকল কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, বাট ইট উইল আন্ডারগো সাম চেঞ্জেস, কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, অ্যান্ড ইট উইল গিভ রাইজ টু আ ট্যাডপোল লাইক স্পার্ম, ব্যাঙাচির মতো একটা শুক্রাণু। সো অবভিয়াসলি একটা মরফোলজিক্যাল চেঞ্জ আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ভিতরে একটা স্ট্রাকচারাল চেঞ্জও আসবে। কি সেই চেঞ্জ, সেটা চলো আমরা দেখে নিই। প্রথম কথা আমরা লিখেছি এখানে অ্যাক্রোজোমাল ক্যাপ গঠন। চলো আমরা একটু বুঝে নিই আসলে অ্যাক্রোজোমাল ক্যাপ কি। দেখো, এই যে স্পারমাটিড রয়েছে, স্পারমাটিডের মধ্যে আমরা দেখছি গলগি বডি নামক কোষীয় অঙ্গাণু উপস্থিত। এই নিউক্লিয়াসের উপরে দেখছো এই গলগি বডি। হোয়াট হ্যাপেন্স, এই গলগি বডির উপাদানগুলো প্রথমে বিশ্লিষ্ট হয়ে নিজেদের গঠনগত উপাদানগুলো কতগুলো দানাদার অংশ তৈরি করে অ্যাক্রোজোমাল দানা, অর্থাৎ গলগি বডির উপাদানে বিশ্লিষ্ট হয়, গঠন করে অ্যাক্রোজোমাল গ্র্যানিউলস। গ্র্যাজুয়ালি ওই উপাদানগুলো নিজেদের মধ্যে আবার সজ্জিত হয়, একটা থলির মতো গঠন তৈরি করে, যাকে বলেছি অ্যাক্রোজোমাল ভেসিকেল। অলরেডি আমরা অ্যাক্রোজোম বলে একটা শব্দ পাচ্ছি, যদিও নট কমপ্লিট, কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা কোন কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হচ্ছে। ডেফিনেটলি গলগি বডি নামক কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হচ্ছে। ফলে আমি কি বললাম, গলগি বডি থেকে অ্যাক্রোজোমাল দানা গঠন, সেই অ্যাক্রোজোমাল দানা পুনরায় সজ্জিত হয়ে অ্যাক্রোজোমাল ভেসিকেল গঠন। ওই অ্যাক্রোজোমাল ভেসিকেল একটা নির্দিষ্ট গঠন নিয়ে ঠিক যে নিউক্লিয়াস রয়েছে, লুক অ্যাট দিস ডায়াগ্রাম, সেই নিউক্লিয়াসের মাথার উপরে অধিকাংশ অংশটা জুড়ে অবস্থান করে। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি নিউক্লিয়াসের আয়তনটা হয় এই, নিউক্লিয়াসের অবস্থানটা যদি হয় এই রকম, যেটা আমরা ব্লু কালারে এঁকেছি, আর যদি আমরা তার উপরে ওই অ্যাক্রোজোমাল ভেসিকেলের অবস্থানটা দেখাতে চাই, দেখো আমরা এই গ্রিন কালারের যেটা আঁকছি, দিস ইজ অ্যাক্রোজোমাল ক্যাপ, যেটা গলগি বডি হতে সৃষ্ট। ক্যাপ কেন? অলমোস্ট ক্যাপ লাইক স্ট্রাকচার, একটা টুপির মতো অংশ হয়ে নিউক্লিয়াসের মাথার উপরে প্রায় 2/3 অংশ জুড়ে বিস্তার লাভ করেছে। ফলে এই স্ট্রাকচারটা গঠিত হয়েছে অ্যাক্রোজোমাল ক্যাপ। স্যার, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? বিকজ গলগির কাজই হচ্ছে ক্ষরণ, আর এই গলগি থেকে সৃষ্টি হয়েছে যে অ্যাক্রোজোমাল ভেসিকেল বা অ্যাক্রোজোমাল ক্যাপ, তার মধ্যে অবস্থান করছে সো মেনি এনজাইমস, নানান উৎসেচক, যেগুলো শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্তকরণের সময় প্রয়োজন হবে, লাইক জোনালাইসিন, হায়ালুরোনিডেজ, সো মেনি এনজাইমস, তারা এই অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে অবস্থান করছে, যেগুলো নিষেক প্রক্রিয়ার সময় ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে আমরা প্রথম চেঞ্জ দেখলাম কি, অ্যাক্রোজোমাল ক্যাপ গঠিত হয়েছে, সেটাই লিখেছি। দেখো, গলগি বডি, গলগি বডির সার্টেন চেঞ্জ, অ্যাক্রোজোমাল ভেসিকেল, সেই অ্যাক্রোজোমাল ভেসিকেল যার মধ্যে রয়েছে সো মেনি এনজাইমস, ইম্পর্টেন্ট ভাইটাল এনজাইমস, তারা ক্যাপ লাইক স্ট্রাকচার তৈরি করে নিউক্লিয়াসের অধিকাংশ স্থান জুড়ে অবস্থান করছে, অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ অ্যাক্রোজোমাল ক্যাপ। 1 নম্বরের প্রশ্নের জন্য বোর্ডের পরীক্ষায় অ্যাক্রোজোম কোন কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হয়? অল মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ রিমেম্বার ফ্রম গলগি বডি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। অ্যাক্রোজোম সৃষ্টি হয় কোন কোষীয় অঙ্গাণু হতে? গলগি বডি হতে। ক্লিয়ার? সো দিস ইজ ফার্স্ট ভিজিবল চেঞ্জ উই ক্যান অবজার্ভ ইন দিস ডায়াগ্রাম। দেখো, গলগি বডি, অ্যাক্রোজোমাল ভেসিকেল, অ্যাক্রোজোমাল ক্যাপ। পরের পরিবর্তনটা কি? আমরা নিউক্লিয়াসের পরিবর্তনটা এখানে ডায়াগ্রামেটিক্যালি খুব বেশি দেখাতে পারিনি বা বোঝা যাবে না, বাট নিউক্লিয়াসেরও একটা পরিবর্তন আসে। আমরা সেটাই বলেছি, নিউক্লিয়াসের পরিবর্তন হয়। দেখো, লিখেছি ঘন হয়, স্লাইটলি লম্বাটে, একটু ইলংগেটেড হয়। নিউক্লিওলাস এখানে সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়, নিউক্লিওলাস। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটামিন নামক একটা স্পেসিফিক হিস্টোন প্রোটিনের আধিক্য হয়। Because of that protamine, the concentration or density of this nucleoplasma সেটা বেড়ে যায়, ফলে ঘন হয়। অ্যান্ড ইন্টারেস্টিংলি, এই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে, গ্র্যাজুয়ালি সেই নিউক্লিওলাসটা অবলুপ্ত হয়। ফলে সিম্পল দুটো চেঞ্জ আমরা এই নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখতে পাই। এক, স্যার ডেফিনেটলি নিউক্লিওলাস অবলুপ্ত হয়, অ্যান্ড নাম্বার 2, নিউক্লিয়াস ঘন হয়, কনসেন্ট্রেটেড হয় প্রোটামিন ডিপোজিশনের জন্য। হ্যাঁ, অল্প একটু নিউক্লিয়াসটা গোলাকৃতি থেকে একটু ইলংগেটেড হয়, বাট সেটা খুব বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে না।
ফলে আমরা দেখলাম অ্যাক্রোজোম ক্যাপ গঠন হলো, নিউক্লিয়াসেরও একটা পরিবর্তন হলো। হোয়াট নেক্সট? তৃতীয় যে পরিবর্তন আমাদের চোখে পড়বে যদি আমরা ছবির দিকে তাকাই, দেখো প্রথমে আমরা অ্যাক্রোজোমাল ক্যাপ গঠন দেখেছি, নাম্বার 2 আমরা নিউক্লিয়াসের চেঞ্জ দেখেছি। এখন নাম্বার 3 যদি বলি কি ঘটে, দেখো এখানে লিখেছি অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন। হোয়াট ইজ অ্যাক্সিয়াল ফিলামেন্ট? চলো আমরা ছবিতে দেখি। দেখো আমরা দেখছি এখনো পর্যন্ত এই যে সেন্ট্রোজোম সেটা অপরিবর্তিত রয়েছে। একটা সেন্ট্রোজোম গঠিত হয় দুটো সেন্ট্রিওল দ্বারা। ফলে তৃতীয় যে পরিবর্তন ঘটছে, এই সেন্ট্রোজোম বিশ্লিষ্ট হচ্ছে দুটি সেন্ট্রিওলে। দেখো এই যে দুটো রেড ডট দেখছো, এই দুটো হলো সেন্ট্রিওল। আমরা নাম দিয়েছি একটাকে প্রক্সিমাল সেন্ট্রিওল। প্রক্সিমাল মানে নিকটবর্তী বা কাছে। কার নিকটবর্তী? নিউক্লিয়াসের কাছাকাছি যেটা অবস্থান করে, দ্যাট ইজ কল্ড প্রক্সিমাল সেন্ট্রিওল। আর নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে যে সেন্ট্রিওল, দ্যাট ইজ কল্ড ডিস্টাল সেন্ট্রিওল। ফলে সেন্ট্রোজোম দুটো সেন্ট্রিওলে বিশ্লিষ্ট হয়। একটা সেন্ট্রিওল নিউক্লিয়াসের কাছে অবস্থান করে, তাকে বলি প্রক্সিমাল সেন্ট্রিওল। অপর সেন্ট্রিওলটা নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে, তাকে আমরা বলেছি ডিস্টাল সেন্ট্রিওল। এখন দেখো এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি গঠিত হচ্ছে, ডির ছবিটা যদি দেখো, এই যে লাল ডট ডিস্টাল সেন্ট্রিওল, সেখান থেকে মাঝ বরাবর দেখো একটা কালো রঙের একটা অক্ষ অ্যাক্সিস তৈরি হয়েছে। ওই গঠনটাকে আমরা নাম দিয়েছি অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অক্ষীয় তন্তু। এখন প্রশ্ন হলো, এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট যেটা গঠিত হয়েছে, এটা কোথা থেকে তৈরি হলো? ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হলো। এই অ্যাক্সিয়াল ফিলামেন্টটা আসলে কি? ছবির দিকে যদি তাকাও, যদি আমরা ডির পরে এই কমপ্লিট ছবিটা দেখি, দেখো এই কালো রঙের অ্যাক্সিসটা বেশ বড় হয়ে শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। আসলে ওই অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অক্ষীয় তন্তু নামক গঠনটাই শুক্রাণুর লেজের প্রধান অংশ গঠন করে, কেন্দ্রীয় অংশ গঠন করে। ওই অ্যাক্সিয়াল ফিলামেন্টের সঞ্চালন দ্বারা শুক্রাণু গমনে সক্ষম হয়। সেই অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হয় ডিস্টাল সেন্ট্রিওল থেকে। এখন তোমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগবে, স্যার ডিস্টাল সেন্ট্রিওল থেকে যদি অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হয়, তাহলে প্রক্সিমাল সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়? দেখো প্রক্সিমাল সেন্ট্রিওলের গুরুত্বটা একটু পরবর্তীকালে লাগবে। কখন? যখন জাইগোট অর্থাৎ নিষেকের ফলে সৃষ্ট জাইগোট বিভাজিত হবে ক্লিভেজ প্রক্রিয়ায় এবং মরুলা গঠন করবে। প্রাণীকোষ বিভাজনের জন্য সেন্ট্রোজোম আবশ্যিক, সেই সেন্ট্রোজোমটা তৈরি হবে এই প্রক্সিমাল সেন্ট্রিওল থেকে। অর্থাৎ জাইগোট বিভাজনের সময় প্রয়োজনীয় সেন্ট্রোজোম, তার যে অ্যাস্ট্রাল রশ্মি বা স্পিন্ডল ফাইবার, সেটা তৈরি হয় কোথা থেকে? প্রক্সিমাল সেন্ট্রিওল থেকে। দিস ইজ হোয়াট ইউ গেট ফ্রম স্মার্ট ক্লাস। ফলে বেশিরভাগ বই তোমরা পাবে ডিস্টাল সেন্ট্রিওল থেকে অক্ষীয় তন্তু তৈরি হয়। সো হোয়াট অ্যাবাউট প্রক্সিমাল সেন্ট্রিওল? প্রক্সিমাল সেন্ট্রিওল থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হবে জাইগোটের বিভাজনের সময়, যেটা আমাদের পরবর্তী পর্যায়ে লাগবে। দেখো আমরা লিখেছি অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন। সেন্ট্রোজোম বিশ্লিষ্ট হয়ে দুটো তৈরি করে, প্রক্সিমাল সেন্ট্রিওল আর ডিস্টাল সেন্ট্রিওল। কেন ডিস্টাল সেন্ট্রিওলের কথাই কেবল উল্লেখ করেছি? ইমিডিয়েট লাগবে। কিসে লাগবে? অক্ষীয় তন্তু বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠনে লাগবে। অ্যাক্সিয়াল ফিলামেন্টের গঠনের কাজ কি? ওটাই লেজ হিসেবে কাজ করবে, যেটা শুক্রাণুর চলনে সাহায্য করবে। দেখো আমি যদি এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে আঁকা এই যে ব্ল্যাক ছিল, যেটাকে আমি ব্লু করে দিচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল ফিলামেন্ট। ফলে এটা সৃষ্টি হলো কোথা থেকে? এই যে ডিস্টাল সেন্ট্রিওল থেকে। ক্লিয়ার? ফোর্থ চেঞ্জ আমরা যদি বলি, দেখো মাইটোকন্ড্রিয়ার একত্রীকরণ। এখনো পর্যন্ত মাইটোকন্ড্রিয়া স্টিল রিমেন আনচেঞ্জড। ফাইনালি গলগির পরিবর্তন হলো, নিউক্লিয়াসের পরিবর্তন হলো, সেন্ট্রোজোমের পরিবর্তন হলো, অ্যান্ড নাও কামস ইটস টার্ন। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি করলো? মাইটোকন্ড্রিয়া এই অক্ষীয় তন্তুকে কেন্দ্র করে তার চারপাশে পেঁচিয়ে বা স্পাইরালি অবস্থান করছে। কেমন সেটা? দেখো আমরা এই এঁকেছি একটা অক্ষীয় তন্তু। এখন ওই অক্ষীয় তন্তুর চারপাশে মাইটোকন্ড্রিয়াটা কিভাবে অবস্থান করছে? দেখো স্পাইরালি, অর্থাৎ এইভাবে একটাকে বেষ্টন করে আর একটা এইভাবে স্পাইরালি অবস্থান করছে। দেখো এখানে এই যে স্পাইরালি অবস্থান করছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া মধ্যভাগে আসে, অক্ষীয় তন্তুকে বেষ্টন করে পেঁচিয়ে বা স্পাইরালি অবস্থান করে, সেটা মিড পার্টে থাকে। এই মাইটোকন্ড্রিয়ায় শুক্রাণুর চলনের জন্য শক্তি প্রদান করে। সেই শক্তিটাই মাইটোকন্ড্রিয়া প্রদান করে, যেটা থাকে মাঝখান বরাবর। ক্লিয়ার?
দেখো কি লিখেছি, মাইটোকন্ড্রিয়ার একত্রীকরণ মধ্যভাগে অক্ষীয় তন্তুকে বেষ্টন করে থাকে, ইট ইজ স্পাইরালি। ক্লিয়ার? এখন আমরা এই যে স্ট্রাকচারটা পেয়েছি, দেখো মাথার দিকটা একটু সুচালো, পিছনের দিকে একটা লম্বা লেজ, আমরা বলেছিলাম ব্যাঙাচির মতো স্ট্রাকচার, এক্স্যাক্টলি ট্যাডপোল লাইক স্ট্রাকচার। শুরু করেছিলাম গোলাকার স্পার্মাটিড থেকে, আর এটা যেটা পেয়েছি ইতে, দেখো একটা স্পার্মাটোজোয়া, ট্যাডপোল বা ব্যাঙাচির মতো দেখতে। এটাই হলো আমাদের পরিণত স্পার্মাটোজোয়া বা স্পার্ম। ফলে স্পার্মাটিড থেকে এই পরিবর্তনের মধ্য দিয়ে স্পার্মাটোজোয়া গঠিত হয়েছে। এখন আমরা এখানে একটা ইনফরমেশন দিয়েছি, পার ডে রেগুলারলি 120 মিলিয়ন স্পার্ম তৈরি হয় আমাদের বডিতে। ফলে জাস্ট ইউ থিঙ্ক 120 মিলিয়ন যে স্পার্ম তৈরি হয়, সেই হিউজ অ্যামাউন্ট অফ স্পার্ম এই গোটা প্রসেসে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার দ্বারা তৈরি হয়, যার ফার্স্ট স্টেজটা আমরা প্রথম ক্লাসে পড়েছি স্পার্মাটোসাইটোজেনেসিস, আর এখন যেটা পড়ছি স্পার্মিওজেনেসিস। আমি এখানে একবার কমপ্লিট ছবিটা দিয়ে তোমাদের বোঝাতে চেয়েছি কি পরিবর্তন ঘটে। দেখো ফার্স্ট চেঞ্জ, এই যে গলগি বডি পরিবর্তন হচ্ছে অ্যাক্রোজোমাল ক্যাপে, অর্থাৎ অ্যাক্রোজোমাল ক্যাপ গঠন, এটা হচ্ছে প্রথম পরিবর্তন। হোয়াট নেক্সট? দ্বিতীয় পরিবর্তন যদি বলি, অ্যাক্রোজোমাল ক্যাপ গঠনের পরে নিউক্লিয়াসটা একটু লম্বা হয় এবং একটু ঘন হয়। তৃতীয় পরিবর্তন, দেখো সেন্ট্রোজোম ছিল, সেটা প্রক্সিমাল সেন্ট্রিওল এবং ডিস্টাল সেন্ট্রিওলে বিভক্ত হয়ে যায়। ফোর্থ চেঞ্জ, ওই ডিস্টাল সেন্ট্রিওল থেকে এই যে আমাদের একটা অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠিত হয়েছে ডিস্টাল সেন্ট্রিওল থেকে। অ্যান্ড ফাইনালি ফিফথ, মাইটোকন্ড্রিয়া, যেটা অ্যাক্সিয়াল ফিলামেন্টকে বেষ্টন করে এই স্পাইরালি অবস্থান করছে সেটা। ফলে স্পার্মাটিড পরিবর্তনের মাধ্যমে স্পার্মাটোজোয়া তৈরি করেছে। দিস ইজ স্পার্মিওজেনেসিস। এক্স্যাক্টলি আমরা একটু বলে রাখি, এই সময়ে স্লাইটলি যে পরিবর্তন হয়, বেশ কিছু সাইটোপ্লাজমও অবলিপ্ত হয় অ্যান্ড এটসেট্রা। সার্টোলি কোষ সেই বাইরের দিকের যে সাইটোপ্লাজম বাদ চলে যায়, সেগুলোকে ফ্যাগোসাইটোসিস অ্যান্ড অন্যান্য প্রসেস দ্বারা নষ্ট করে দেয় বা এনগালফ করে নেয়। এখন এই গোটা প্রসেসটা যেটা স্পার্মাটোজেনেসিস, চলো একবার আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই স্পার্মাটোজেনেসিস প্রসেসটা। দেখো, টেস্টিসের মধ্যে তৈরি হবে শুক্রাণু বা স্পার্ম। টেস্টিসের মধ্যে অসংখ্য চেম্বার এবং সেই চেম্বারের মধ্যে রয়েছে সেমিনিফেরাস নালিকা। একটা সেমিনিফেরাস নালিকার প্রস্থচ্ছেদ, তার মধ্যে এই লুমেনটা দেখো, অসংখ্য স্পার্মাটোগোনিয়াম সেল তারা মাল্টিপ্লিকেশন স্টেজ তৈরি করেছে, অসংখ্য স্পার্মাটোগোনিয়াম সেল। এই স্পার্মাটোগোনিয়াম সেলগুলো একটু খেয়াল করো, গ্রোথ স্টেজ, বৃদ্ধির দ্বারা এই যে স্ট্রাকচারটা তৈরি করেছে, দিস ইজ প্রাইমারি স্পার্মাটোসাইট। সো অবভিয়াসলি দিস প্রাইমারি স্পার্মাটোসাইট 2n নাম্বার অফ ক্রোমোজোম, 46 ক্রোমোজোম, এটা মিওসিস 1 এ বিভাজিত হচ্ছে। দেখো প্রথমে এই যে দুটো তৈরি করেছে, দিস ইজ সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই প্রত্যেকটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট পুনরায় মিওসিস 2 প্রক্রিয়া দ্বারা বিভাজিত হচ্ছে। ফলে 1 2 3 4 এই চারটে তৈরি হলো। এগুলো সবগুলো অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। এটা হলো স্পার্মাটোসাইটোজেনেসিস। এই যে অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড, এটা পরিবর্তন হবে স্পার্মিওজেনেসিস। দেখো প্রথমে অ্যাক্রোজোম গঠিত হলো এবং তারপরে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, দেখো ট্যাডপোল লাইক স্ট্রাকচার, দিস ইজ পরিণত শুক্রাণু অর স্পার্মাটোজোয়া, যেটা এখনো পর্যন্ত সার্টোলি সেলের সাথে তাদের মাথা দিয়ে অ্যাটাচ রয়েছে, নিউট্রিশন নিচ্ছে। স্পার্মিয়েশন পদ্ধতিতে তারা আলাদা হয়ে এই সেমিনিফেরাস নালিকার মধ্য দিয়ে প্রবর্তিত হয়ে চলেছে। ফলে টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিবিউল, সেমিনিফেরাস টিবিউলের গহ্বর সেই লুমেন, তার মধ্যে রিপিটেডলি, একটু রিকল করো, রিপিটেডলি বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি করে, দিজ আর স্পার্মাটোগোনিয়াম সেল, মাল্টিপ্লিকেশন স্টেজ। সেই স্পার্মাটোগোনিয়াম সেল তার গ্রোথ হয়, সাইজ এনলার্জ করে, সাইজ এনলার্জ করলে যেটা আমরা পাই, দ্যাট ইজ প্রাইমারি স্পার্মাটোসাইট। সেই প্রাইমারি স্পার্মাটোসাইট 2n নাম্বার অফ ক্রোমোজোম মিওসিস হয়। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে ডেফিনেটলি সেটা মিওসিস 1 এ সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। লুক অ্যাট দিস টু আর হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম সেকেন্ডারি উসাইট থেকে আবার মিওসিস 2 হবে। মিওসিস 2 হলে 4টে আমরা পাবো স্পার্মাটিড, যে স্পার্মাটিড পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া তৈরি করবে। আই থিঙ্ক এই দুটো ক্লাসের পর স্পার্ম উৎপাদনের প্রক্রিয়া বা স্পার্মাটোজেনেসিস, ইট ইজ নাও ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার টু অল মাই ডিয়ার স্মার্ট স্টুডেন্টস। বাট ফাইনালি আমরা একটু জানবো, এই যে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বেশ কতগুলো শর্ত বা ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়।
কি কি সেই শর্ত বা ফ্যাক্টর যারা স্পারমাটোজেনেসিসকে অ্যাফেক্ট করে, চলো একটু জেনে নিই। আমরা স্পারমাটোজেনেসিস গোটা প্রক্রিয়াটার সময় জানলাম যে ডেলি 120 মিলিয়ন স্পার্ম তৈরি হয়, বাট সেই স্পার্ম উৎপাদনের জন্য কিছু ফেভারেবল কন্ডিশনস দরকার। কি সেই কন্ডিশনস হতে পারে? দেখো, প্রথমেই আমরা বলেছি তাপমাত্রা, টেম্পারেচার। একটু মনে করে দেখো, টেস্টিস অ্যাবডোমিনাল ক্যাভিটিতে না থেকে এক্সট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটি স্ক্রোটামে ছিল কেন? টু প্রোভাইড ফেভারেবল টেম্পারেচার ফর স্পারমাটোজেনেসিস, যেটা কত? দেহ উষ্ণতা থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম। সেই বডি টেম্পারেচারের থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচারটা প্রোভাইড করা, সেটা কিন্তু স্পারমাটোজেনেসিসের জন্য ফেভারেবল। ফলে উষ্ণতা একটা গুরুত্বপূর্ণ শর্ত যেটা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে সরাসরি প্রভাবিত করে, যে কারণেই শুক্রাশয় দুটো উদর গহ্বর থেকে ডিসেন্ড করে টেস্টিসের মধ্যে চলে গেছে। 1 2 হরমোন। ডেফিনেটলি হরমোন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। যদি আমরা এই ছকের দিকে তাকাই, দেখো হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ খরিত হয়, যেটা সরাসরি অ্যাফেক্ট করে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে, অগ্রপিটুইটারিকে। অগ্রপিটুইটারি কি করে? অগ্রপিটুইটারি দুটো হরমোন খরিত করে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আইসিএসএইচ এবং এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আইসিএসএইচ কি করবে? লেডিগের কোষকে উদ্দীপিত করে ফর সিক্রেশন অফ টেস্টোস্টেরন, আর এদিকে এফএসএইচ সার্টোলি কোষকে উদ্দীপিত করছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ক্ষরণের জন্য। ফলে কি ঘটে? টেস্টোস্টেরন খরিত হচ্ছে, সেই টেস্টোস্টেরনের প্রভাবে স্পারমাটোজেনেসিস প্রসেস শুরু হচ্ছে এবং সেমিনিফেরাস নালিকার মধ্যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের প্রভাবে টেস্টোস্টেরন আবদ্ধ হয়ে ঘনত্ব বৃদ্ধি করছে। সেকেন্ড পার্ট, দ্যাট ইজ স্পার্মিওজেনেসিস, সেই প্রসেসটা কমপ্লিট হচ্ছে। কালেকটিভলি স্পারমাটোজেনেসিস প্রসেস সম্পন্ন হচ্ছে। যদি শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে কোথাও থামানোর প্রয়োজন পড়ে, তাহলে সার্টোলি সেল থেকে খরিত হয় আরও একটা ইম্পর্টেন্ট হরমোন, দ্যাট ইজ কল্ড ইনহিবিন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনহিবিন সার্টোলি কোষ থেকে খরিত হয়, যে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবে নেগেটিভ ফিডব্যাক দ্বারা হাইপোথ্যালামাসের উপরে প্রভাব বিস্তার করবে এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। ফলে ইটস অল অ্যাবাউট হরমোনাল কন্ট্রোল। আমরা পাচ্ছি টেস্টোস্টেরন, আমরা পাচ্ছি ইনহিবিন, জিএনআরএইচ, আইসিএসএইচ, এফএসএইচ, সো মেনি হরমোনস যাদের কালেকটিভ রেগুলেশন দ্বারা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা বয়ঃসন্ধিকালের পর থেকে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে চলতে থাকে। ফলে হরমোন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর স্পারমাটোজেনেসিস। নেক্সট আমরা দেখছি নিউট্রিয়েন্টস। একটা প্রাণী, স্পেসিফিক্যালি উই আর টকিং অ্যাবাউট হিউম্যান, হোয়াট নিউট্রিয়েন্টস দ্যাট পারসন ইজ টেকিং সেটাও ডিটারমাইন করে। যেমন আমি বলছি, হ্যাভিং ডিফারেন্ট ড্রাগস অ্যান্ড অ্যালকোহলস, তার যেমন টেট্রাসাইক্লিন ড্রাগ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, বাট এটা রেগুলার লং টার্মে নেওয়াটা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটার ইনহিবিটর হিসেবে কাজ করে। মারিজুয়ানা অ্যান্ড এটসেট্রা, সো মেনি ড্রাগস আর দেয়ার, সেগুলো যদি ইনটেক করা হতে থাকে তাহলে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াটা মন্দীভূত হয়ে যায়। ফলে নিউট্রিয়েন্টসও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফলে সঠিক শর্তের সঠিক মাত্রায় উপস্থিত যদি থাকে, তাহলে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হয়। স্পারমাটোগোনিয়াম কোষ থেকে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়া তৈরি হয়। দিস ইজ অল অ্যাবাউট স্পারমাটোজেনেসিস। বায়োলজি বিষয়ক এরকম আরও নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।